পৃথা থমকে দাঁড়ালো। তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবারও। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল এবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আরেক ঝামেলা বাঁধত। এমনি তাদের আলাদা করার জন্য ঘসিটি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন। তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছেই। 7 বছরে আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবু এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতেই তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতিমধ্যেই শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য। কি নিষ্ঠুর বউ তার! তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মনে কি একটু দয়ামায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে। কোনো রকমে ৮-৭ বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতেও এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠেছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বউয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে। মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। কোনো সাড়া দিল না। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যেই আবার এর এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সাড়া শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগলো না তুর্যের। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এটুকু ছোট সোফায় আমার তো বড় শরীরটা আটাচ্ছে না। বউ গো। থামলো তুর্য। পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আছে, দেখো। পৃথা বিছানায় উঠে বসলো। কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে। ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য। আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাট কাট কণ্ঠস্বর। তবে হাল ছাড়ল না তুর্য। মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমোতে না পারি, যাক, কি আর করার। বউ যখন বিছানায় স্থান দেবে না, বাধ্য হয়ে এখানে থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার। যত যাই হোক না কেন, এটা তুর্যের রুম। সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেও ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বসে লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায়? আমি আলাদা ঘুমাবো। তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী। যতই মান অভিমান থাকুক না কেন, সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে, তা এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো পৃথা। অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের ওষ্ঠ প্রসারিত করে হাসল। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথে পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এই পাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এই পাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত আর চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্য বরাবর আগাছা হয়ে উদয় হলো এক কোলবালিশের। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে।
অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 বছর ঘুষ দিয়ে বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স, সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলিটা উড়িয়ে দিতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারে থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখলো না তুর্যের কোনো কথা। এ বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, এ আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন তো এখন। তুর্য আর কথা বাড়ালো না, বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এপাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতপর পৃথারা আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসলো। উকি দিয়ে দেখলো পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথা নাকের কাছে ধরলো, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল, অতপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও আমাকে আমার বোর্ড থেকে আলাদা করা যাবে না। কথাটা বলে ওষ্ঠ প্রসারিত করে হাসলো তুর্য, পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে, অতপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা, সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে, হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউই আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানে ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলতে চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্যর হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভিতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সেই স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না, হৃদয়টা আরও কিছু চাইল। নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর আবারও সেই ওষ্ঠ। আগের বার এই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরাটা খেয়েছিল, এবারও যদি ধরা খায় তবে আর রক্ষে নাই, বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেল পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তাই অতি দ্রুত সরে এলো, ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবারও রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠল একটু, তবে পুরোপুরি উঠল না। তুর্য আর ডাকলো না, মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে, অতপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙল, তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখেই বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক,
অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চরক গাছ তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলো না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথা শরীরে জড়ানো ওড়নাটা আরেকটু টেনে টুনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এ বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানেই কেউ আছে। আওয়াজ শুনে অনুসরণ করে সে কক্ষের পানে গেল। মেয়েটা দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে এক গাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একবারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে কি? না না, কি না কি ভাবে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রু কুঁচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন, এই আন্টি কি করে? মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময় কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করলেন না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সেই কখন খেয়েছিস? পৃথা উসখুস করল। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারফতেই তো পৃথা এসেছে এখানে। তার খোঁজখবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য। কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্ত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে। শুধুমাত্র বাকি আছিস তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে করলো না। তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পিছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাশান হতে পারলে তুমি বউ? সূর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই পিছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদয় স্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল দুজনেই। তাছাড়া তখন মাথায়ও টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে একটু বেশি সুন্দর লাগছে। পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে। বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্য শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথেই পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো।
কণ্ঠ খাদে রেখেই বলল, আমি ভুল বললি বউ, আমি মোটেও ব্রিটিশদের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষের বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়িতে সবাই তোর খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরোনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এই তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতোও ভালো, হাড়ে হাড়ে সব বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘষের বেগমের ছেলেও যদি হারে হারে বজ্জাত গেলে না থাকে, তো তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তে। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে ততটুকু সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেইও যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজে যুদ্ধ করেই মুখ খুলল শেষে। আমতা আমতা করে করে বলল, আ বাকিটু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবারও রেগে যান। এমনি ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরের ইতস্তত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, মা, আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে। ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে পড়লেন। তুই আমাকে মা বলে ডেকেছিস, কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বলল, আজ শুধু ওর মুখে মা ডাক শোনার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমোতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা বাবা বলে ডাকতাম, কই কখনো তো আমাকে একটুখানি বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন না কোনো। উল্টে তরকারির বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকিয়ে বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে। তবে প্রতিউত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাঘর শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাঘর শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতেই খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকেলের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধল বিপত্তি। তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই,
আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন। বেশি ব্যথা পাইছো? কোথাও ব্যথা পেয়েছো? দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসে পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসমক্ষে এভাবে আছাড় খেলো। মানিজ্য তার রইল না বোধহয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মানিজ্য ছিল না, এখন তুর্যের বাড়ির লোকেরও সম্মুখেও। না, এভাবে নিজের মানিজ্য হারাতে দেওয়া যাবে না। আরও জোরপূর্বক হাসলো, নিজের মানিজ্যটা এবারের ন্যায় বাঁচাতে বলল। আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করে তড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবারও গুলল। 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ, তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠে শুধালো। বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ আপ দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ আপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতো হেসে বলল। তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টা পুশ আপ দিই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কুঁকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল। তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখ থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজের কক্ষে ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবারও। আর তাদের মাঝখানে তো ওই সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ তো আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতঃপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে খোলা চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলায় নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বউয়ের চুল। পোড়া কপাল বেচারার, ওই নাটক সিনেমার মতো নিজে থেকে তো আর আটকাবে না, তাই জোর করে আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়া তার চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? একে অপরের জন্য ভালো লাগা ভালোবাসার সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তোর্য নিজের সহায় নিজে হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তোর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো, অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথেই ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটার কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলে তাড়াহুড়া করে বিছানায় উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সে তো আগে থেকেই জানতো এমন কিছু হবে, এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতো ভান করে তাকালো পৃথার পানে।